তোর সর্বঙ্গ ব্যথা ওষুধ দেব কোথা। গরিব মানুষের অর্থ লুট করেছে। সমস্ত প্রাকৃতিক বিপর্যয় আসলে পরে এদের নাচন কোদন বেড়ে যেত। এই টাকা আসবে কেন্দ্র থেকে আর মারবো। 2020 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজ্যে। প্রভাব পড়ে 16টি জেলায়। সেই সময় কেন্দ্রীয় সরকারের থেকে ক্ষতিপূরণ বাবদ 35,000 কোটি টাকা সাহায্যের আবেদন জানায় তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু আমফান ক্যাগের রিপোর্টে শুরুতেই বলা হয়েছে এই পরিমাণ ক্ষতিপূরণ দাবি অতিরঞ্জিত এবং অবাস্তব। অত পরিমাণ ক্ষয়ক্ষতির সপক্ষে পর্যাপ্ত নথিও দিতে পারেনি তৎকালীন সরকার। আমফানের তাণ্ডবে পুরো বাড়ি ভেঙে গেলে 20,000 টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত হলে 5,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছিল তৎকালীন রাজ্য সরকার। 24 লক্ষের বেশি পুরো এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য চাওয়া হয়েছিল 18,000 কোটি টাকার বেশি। কিন্তু রিপোর্ট বলছে পুরো বাড়ি ভাঙার যে সংখ্যা দেখানো হয়েছিল তার থেকে ক্ষতিপূরণ পাওয়ার পরিমাণ প্রায় 70% কম। ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যোগ্যতা নেই এরকম 3 লক্ষের বেশি উপভোক্তাদের বাড়ি ভাঙার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 250 কোটি টাকারও বেশি। 1,500-এর বেশি এমন উপভোক্তা রয়েছেন যাদের বাড়িতে কোনো ক্ষতিই হয়নি, কিন্তু তাদের প্রায় 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। রয়েছে একই অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢোকার অভিযোগও। ক্যাগের রিপোর্ট অনুযায়ী 9,226 জন এমন ক্ষতিগ্রস্ত রয়েছেন যাদের অ্যাকাউন্টে একাধিকবার ক্ষতিপূরণের টাকা ঢুকেছে। সেই টাকার অঙ্কটা ছিল 18 কোটি টাকারও বেশি। আমফানে যে আসছে আমরা তো একটু আতঙ্কিত। এটা তো হাউসে যখন আলোচনা হবে তো বলতে হবে, কি বলবো। প্রথম কথা, এত বড় হার হয়েছে, মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছে। মানে যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। যারা দায়িত্বে ছিলেন সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। চৌর্যবৃত্তি, গরিব মানুষের অর্থ তারা মেরে দিয়েছে। এবং এই আমফান টামফানের ব্যাপারে এরা তো হিসেব দেওয়ার বিরুদ্ধে। তো ওইখান থেকে তো মানে সমস্ত কিছুর থেকে তো অর্থ মারার একটা ফিকির। সবাই মিলে এই কাজটি করেছে এবং সেটাকে প্রশ্রয় দিয়ে গেছে মমতা ব্যানার্জি। এই পরিস্থিতিতে ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার জন্য বিশেষ অধিবেশনও ডাকার ঘোষণা করেছে রাজ্য সরকার। বিজেপির যে সরকারগুলো আছে সেখানকার ক্যাগ রিপোর্ট বের করুন না। বিজেপির যে সরকারগুলি আছে অন্য রাজ্যে সেখানকার ক্যাগ রিপোর্টগুলো একটুখানি দিতে বলুন না। তারপর দেখবেন ক্যাগ রিপোর্টের পাতায় পাতায় কী থাকে আর কেন থাকে। ক্যাগকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, ক্যাগ কন্ট্রোলড বাই বিজেপি, মানে নট বিজেপি বাট কেন্দ্রীয় সরকার। তো এখন ক্যাগ তারা কিছু দিয়েছেন, এটা ঠিক না ভুল এগুলো তো জানি না, এ তো প্রশাসনিক বিষয়। অতীতে আমফানের ক্ষতিপূরণের অর্থবিলি নিয়ে জেলায় জেলায় দুর্নীতির অভিযোগ ওঠে। কোথাও বিতর্কের মুখে প্রশাসনকে টাকাও ফেরত দিতে দেখা গিয়েছিল, আবার কোথাও টাকা আদায় করতে বাড়িতে নোটিশ দিতে হয়েছিল প্রশাসনকে। এবার সরাসরি ক্যাগের রিপোর্টে উঠে এলো দুর্নীতির প্রসঙ্গ। ধর্মতলা কাণ্ডে ধৃতদের কয়েকজনই তৃণমূল যোগ। অভিযুক্তদের অন্যতম মোহাম্মদ আফরোজের ছবি পাওয়া গেল মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক খালেক মোল্লার সঙ্গে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে গ্রেফতার হওয়া 14 জনের একজনও নন ছাত্র। নিটে প্রশ্নভাস কাণ্ডের প্রতিবাদ আর সেই ছাত্র বিক্ষোভ ঘিরে একাংশের তাণ্ডব। ধর্মতলার ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, পুলিশ সূত্রে দাবি তারা কেউই ছাত্র নয়। তবে ছাত্র না হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকের সঙ্গে রাজনৈতিক যোগ পাওয়া গেছে, যাদের মধ্যে একজন হলেন মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ আফরোজ। এই আফরোজের বিরুদ্ধেই উঠেছে তৃণমূল যোগের অভিযোগ। গ্রেপ্তারির পর সামনে আসছে তাঁর একের পর এক ছবি আর রিলস ভিডিও, যার একটিতে দেখা যাচ্ছে মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার নির্বাচনী প্রচারের গাড়িতে উত্তরীয় পরে দাঁড়িয়ে আফরোজ। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে, অতএব জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। যদিও ধৃত আফরোজকে তিনি চেনেন না বলে দাবি করেছেন মেটিয়াবুরুজের বিধায়ক। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য কোনো ব্যাপার নয়। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না। ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়। যেরকম ভাবে পরিস্থিতি হয়েছিল গত পরশুদিন ধর্মতলা চত্বরে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের দিকে জুতো বোতল তারা ছুটতে শুরু করে এবং এই আফরোজের নাম কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সামনে নিয়ে আসেন। আফরোজ হচ্ছে তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই আফরোজের নাম। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর,
রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। ভালো তৃণমূলের ভালো ছেলে ভালো নেতার সঙ্গে দেখা যাচ্ছে, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন কেন? তারা তো বালিশপন্থী, ওটা তো বালিশদের লোকজন। বালিশদের লোকজন যদি গিয়ে সাংবাদিকদের পিটিয়ে থাকে, অত্যন্ত অন্যায় কাজ, তো আমরা পরিষ্কারভাবে বলছি, কিন্তু দয়া করে ওটা আমাদের ঘাড়ে চাপাবেন না। শনিবার রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয় আফরোজকে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পালানোর চেষ্টা করছিলেন তিনি। কোনো ছবিতে আবার তৃণমূলের পতাকা হাতে মিছিলের সামনের সারিতে দেখা যাচ্ছে আফরোজের মুখ, আবার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৈরি পোস্টারেও দেখা যাচ্ছে এই মোহাম্মদ আফরোজের ছবি। বিধায়কের গাড়িতে উঠে পড়েছে মানে যারা জনপ্রতিনিধি, মানে ধরুন এখানে আমার সঙ্গে ছবি তুলতে চাইছে, আমি কি সবার অ্যান্টিসিডেন্টস চেক করে ছবি তোলার মতো কোনো সুযোগ আমার আছে? এই থাগেদের, অপরাধীদের নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। শুধু তৃণমূল বিধায়কের পাশে নয়, একটি রিলসে ধৃত আফরোজের হাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র। কোথাও নিজেকে ডন বলে পরিচয় দিচ্ছে মেটিয়াবুরুজ এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত এই আফরোজ। কোন রিলস ভিডিওতে আবার লেখা টিম মাফিয়া। পুলিশ সূত্রে খবর, আফরোজের হাতের ওই আগ্নেয়াস্ত্র আসল না নকল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে এরা প্রত্যেকে যে ট্রাভেল মঙ্গার, এই শব্দটা ট্রাভেল মঙ্গার অর্থাৎ এলাকায় গন্ডগোলের সঙ্গে যুক্ত থাকে। এবং পুলিশ জানাচ্ছে সেটা হচ্ছে পুলিশ সূত্রে খবর, সেটা হচ্ছে এই আফরোজ এর কিন্তু পুরনো অপরাধের সঙ্গে যুক্ত থাকার ইতিহাসও রয়েছে, তেমনটাও কিন্তু পুলিশ পাচ্ছে। ধর্মতলায় হামলাকাণ্ডে ধৃতদের মধ্যে আরও একজন হলেন জামির আহমেদ। যদিও ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন মা। मेरा बच्चा मेरा घर आ जा बहुत बड़ा है। नहीं 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 कुछ नहीं करता हूँ। আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে, সকলেই জানে। তৃণমূল নেতাদের ছবি শুধু না, তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট। অন্যদিকে সিপিএম যোগের অভিযোগ উঠেছে ধৃতদের তালিকায় থাকা ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মালের বিরুদ্ধে। পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। যেভাবে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে মেরেছে, রক্তপাত করেছে এবং প্রাণঘাতীর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি, নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। যদি মনে করেন বিদেশি শক্তির হাত আছে, বিদেশ থেকে গিয়ে তাদের ধরিয়ে আনুন, মিটে গেল। আপনাদের হাতে রাজ্যের সিআইডি, আপনাদের হাতে কেন্দ্রের সব এজেন্সি, তাহলে শুধু বিদেশি শক্তি বিদেশি শক্তি বিদেশি শক্তি না বলে বিদেশ থেকে ধরে নিয়ে আসুন, তাদের মিটে গেল। ধৃতদের এদিন ব্যাংশাল আদালতে তোলা হলে সরকারি আইনজীবী দাবি করেন, সিপিএম, এআইডিএসও সহ আরও বেশ কিছু ব্যানারে বেআইনি জমায়েত করা হয়েছিল। ওরা অনুমতি চাইলেও সেই অনুমতি দেওয়া হয়নি। উত্তেজনামূলক বক্তব্য দিতে শুরু করেছিলেন। এরপর পুলিশ আর সংবাদ মাধ্যমের কর্মীরা আহত হলেন, কারণ লাঠি চালানোর পাশাপাশি বোতল পাথর ছোড়া হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। আইন মেনে আন্দোলন করার পাশাপাশি শান্তি রক্ষা করাও উচিত ছিল, যেটা ওরা করেননি। ধৃতদের হেফাজতে চেয়ে সরকারি আইনজীবী আরও জানান, 14 জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় 121-এর 1 ধারায় মামলা রুজু করা হয়েছে। এটা জামিন অযোগ্য। এছাড়াও সরকারি সম্পত্তি নষ্টের মামলা রুজু হয়েছে। এছাড়াও 10 বছরের সাজা হয় এমন ধারাও রয়েছে। 9-15 ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টে মামলা রুজু হয়েছে। অন্যদিকে জামিনের আর্জি জানিয়ে অভিযুক্ত পক্ষের আইনজীবী দাবি করেন, যারা গ্রেফতার হয়েছেন তারা দেশবিরোধী নন, তারা জঙ্গি নন। ডরিনা ক্রসিংয়ে মিটিংয়ের অনুমতি ছিল, পুলিশ ছিল, তাও বলা হচ্ছে যে প্রভাবিত করা হচ্ছিল বা উস্কানি দেওয়া হচ্ছিল। প্লাস্টিকের বোতল নাকি বাজেয়াপ্ত হয়েছে, সেটা বিপজ্জনক অস্ত্র নয়। পুলিশ আহত হননি, সাংবাদিক আহত হয়েছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী আরও দাবি করেন, দিল্লিতে কেন্দ্র সরকার সব এফআইআর তুলে নিয়েছে, তাহলে কি রাজ্য সরকার কেন্দ্রকে মানে না? ধৃতদের হেফাজতে রাখার মতো কিছু হয়নি। বিষয় আমরা তুলে ধরিয়ে দেখালাম। এফআইআরের বাইরে অতিরিক্ত মাত্রায় অবাঞ্ছিত কথাবার্তা, বিভিন্ন ইস্যু ধরে ধরে তুলেছেন। মঙ্গলবার পর্যন্ত ইনভেস্টিগেশনের স্বার্থে রাখা হলো। মঙ্গলবার এই আসামিদের কোর্টে প্রোডাকশন হবে। ওই দিন বেলের আবার জামিনের কথা বিবেচনা করে 14 জনই থাকবে। সব পক্ষের বক্তব্য শোনার পর ধৃতদের 2 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। জুতো খুলে এই ছবিটা কি আছে, আমাকে কোথা থেকে এসেছে সেটা আমরা বলতে পারবো না। এটা উনি আছে। অশান্তির ঘটনায় আগে 11 জনকে গ্রেফতার করা হয়েছিল, আর শনিবার রাতে আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন
গড়েয়ার বাসিন্দা শেহবাজ খান, রাজাবাগান এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ সালমান হোসেন ও ভাঙড়ের বাসিন্দা মোহাম্মদ জহিরুদ্দিন মাল। যদি দম থাকে 31 অবধি ওয়েট করবেন না, 31শে জুলাই 2031 না, দম থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 31শে জুলাই 2026-এ উত্তর দিন সেবাশ্রয়ে কী করেছিলেন জনগণ এবং নাগরিকের কাছে আপনি উত্তর দিন। 31শে জুলাই 2026-এ 2031 অবধি অপেক্ষা করতে পারলাম না, আপনি কবে আসবেন? আপনি তো বলেছেন যে আপনি এলে আমাদেরকে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন। সবকে সাথ সবকা বিশ্বাস আর সবকা হিসাব এই সরকার কিন্তু রাখছে। নিয়ম মেনে চলি আমি এবং আপনি, তবেই তো দোষীকে দোষী সাব্যস্ত করতে পারবো। সব মিলিয়ে সেবাশ্রয় ক্যাম্পের ভিতরের এই ছবি নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। রয়েছে ইএনটি বিভাগের ঠিক বাইরে। ছাত্রছাত্রীরা যেরকম পরীক্ষার আগে সহায়িকার সাহায্য নেন বিভিন্ন পড়া মুখস্থ করার জন্য, ঠিক এরকমই চিকিৎসকরা যারা এখানে ক্যাম্পে বসবেন তাদের জন্য এক প্রকার সহায়িকা বানিয়ে রাখা হয়েছিল। এ যেন চিকিৎসা সহায়িকা, দেখো ম্যানুয়াল, প্রেসক্রাইব করো ওষুধ। এখানে এরকম দুটি পাতা রয়েছে এবং এই দুটি পাতার মধ্যেই যাবতীয় ওষুধ, কি কি ওষুধ দিতে হবে রোগীদের তার বিবরণ রয়েছে। প্রথম পাতায় রয়েছে জেনারেল মেডিসিন অনলি ফর মেডিকেল ক্যাম্প এবং মডেল ক্যাম্প, অর্থাৎ এখানে জেনারেল মেডিসিনগুলি উল্লেখ করা হয়েছে। আর পরের পাতায় রয়েছে রোগী হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, নিউরো সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে, ডার্মা অর্থাৎ ত্বকের সমস্যা নিয়ে এলে কি কি ওষুধ দিতে হবে। এখানেই শেষ নয়, ওষুধের ম্যানুয়ালে আছে আরও চমক। ওষুধের নাম তো বটেই, স্পষ্ট করে উল্লেখ করা আছে তার ডোজও, অর্থাৎ দিনে কবার খেতে হবে তাও সেই ম্যানুয়ালে লেখা রয়েছে। ওষুধ কি ডোজে দেওয়া হবে, কতবার দেওয়া হবে এবং কোন রোগীকে কোন ওষুধ দেওয়া হবে, এটা সবটাই কিন্তু চিকিৎসক ঠিক করেন এবং সেটা দেখবেন যে ওই যে কাগজটির নিচে চিকিৎসক সই করেন, তারপরেই সেটা একটা বৈধ একটা ওষুধের স্লিপ বলুন বা প্রেসক্রিপশন বলুন, সেটার একটা বৈধতা পায়। কিন্তু যদি এরকমভাবে একটা বলে দেওয়া হয় যে এই রোগে আমার এই ওষুধগুলি দেওয়া হবে, এটা এই ডোজে দেওয়া হবে, এত দিন ধরে দেওয়া হবে, এরকম একটা কিছু ঘটতে পারে আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি। শুধু ফলতার সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ইএনটি চেম্বারে যে এমন সহায়িকা এখনো পড়ে আছে তা নয়, একই জিনিস অর্থাৎ ডাক্তারের ম্যানুয়াল পড়ে আছে অন্যান্য চেম্বারেও। দক্ষিণ 24 পরগনার সরিষার বাসিন্দা সারিফা খাতুন কোমর ও ঘাড়ে ব্যথা নিয়ে গেছিলেন সরিষার সেবাশ্রয় ক্যাম্পে। অভিযোগ সেখানকার চিকিৎসকের দেওয়া ওষুধ কাজ করেনি। ওষুধ ভালো কাজ দিচ্ছে না, তো আমাদের এখনো পর্যন্ত আমি ওই অসুস্থতা রয়েছি। হ্যাঁ, গত 1 বছর আগে দেখিয়েছি। ডাক্তার কিভাবে প্রেসক্রিপশন লিখছেন? হ্যাঁ, উনি ফোন দেখছিলেন, প্রেসক্রিপশন লিখছিলেন। সত্যি কথা বলতে টেকনোলজি অনেক আপগ্রেড হয়ে গেছে, তো তাদের কাছে মোবাইল থাকে, তাদের কাছে ট্যাব থাকে, তারা ওই মোবাইল খুলে বা ওই ইন্টারনেট খুলে তারা কিন্তু দেখে নেয়। ফলে ওইখানে যখন ওইটা হচ্ছে ওরকম গোছা গোছা কাগজ সেখানে রেডিমেড তৈরি করা আছে, তার মানেই বুঝতে হবে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো 100% ঠিক। সেবাশ্রয়ে কারা চিকিৎসা করতেন, তারা সকলে কি আদৌ চিকিৎসক? এবিপি আনন্দের হাতে এই ম্যানুয়াল আসার পর ফের উঠে গেল সেই প্রশ্নগুলো। ক্যাম্পে নিয়ম মেনে আইনসঙ্গতভাবে সংশ্লিষ্ট পরিকাঠামোর মধ্যে থেকে রোগীকে পরিষেবা দেওয়া হয়ে থাকে, সেটা অন্য জিনিস। তাছাড়া যদি কোনো ক্যাম্পের নামে কোনো অনৈতিক কাজ নিশ্চিত করে সেটা তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করে সেটা সামনে আনা উচিত। ক্যাম্পের মধ্যে উনি যেগুলো করেছিলেন তার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী লাইসেন্স টু অপারেট কোথায় নেই। সেবাশ্রয়ের জন্য স্বাস্থ্য ভবনে তলব করেছি, ফাইল কোথায় নেই। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে জিজ্ঞেস করেছি কে পারমিশন দিল, বলো কেউ দেয়নি। তাহলে এগুলো হলো কি করে? সব ফোনে আর হোয়াটসঅ্যাপে। সেবাশ্রয়ের ক্যাম্পে রয়েছে সুসজ্জিত অ্যান্টি চেম্বারও। এখানে চিকিৎসকদের বসার জায়গা রয়েছে, কিন্তু তার মাঝখানে একটা জিনিস চোখ টানতে বাধ্য, তা হচ্ছে এই অ্যান্টি চেম্বার কথাটা। এই অ্যান্টি চেম্বার কার জন্য তৈরি হয়েছিল? সেবাশ্রয় 2-এর যে ক্যাম্প, সেই সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এসে এই অ্যান্টি চেম্বারের দেখা পাওয়া গেল। কখনো ভুল চিকিৎসায় হাত বাদ, কখনো পা বাদ। সেবাশ্রয়ে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে রোগীদের। আর এবার সেবাশ্রয় ক্যাম্পেই দেখা গেল ডাক্তারের ম্যানুয়াল। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
ফলতায় সেবাশ্রয় 2-এর ক্যাম্পে এখনও পড়ে রয়েছে রোগীদের মেডিকেল রিপোর্ট। মেডিকেল রিপোর্টগুলির সবকটির ওপরেই ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের নাম জলজল করছে। অর্থাৎ সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে করা সেবাশ্রয় ক্যাম্পে। নামেই সেবাশ্রয়, কিন্তু সেখানে সেবাই নাকি ছিল ব্রাত্য। রোগীদের জীবন নিয়ে রীতিমতো ছেলে খেলা হয়েছে বলে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। সেই সেবাশ্রয়কে ঢাল করে ওষুধ, টেস্ট কিট, চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিরাট বড় দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। আর এবার ফলতার সেবাশ্রয় 2-এর ক্যাম্পে ঢুকে যা দেখা গেল, তাতেই স্বাস্থ্য শিবির আয়োজনের উদ্দেশ্য নিয়ে আরো বড় প্রশ্ন উঠে গেল। ক্যাম্পের ভিতরে একটি ঘরের দরজার ওপর লেখা রয়েছে ল্যাব। সেই ঘরে ঢুকতেই দেখা গেল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজ। উল্টে পাল্টে দেখলেই বোঝা গেল সেগুলো আসলে বিভিন্ন রোগীর মেডিকেল রিপোর্ট। ল্যাবের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে কাগজগুলো, তার গায়ে লেখা রয়েছে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেন্ট্রাল ল্যাব রিকুইজিশন কাম রিপোর্ট। এরকম গোছা গোছা রিপোর্ট পড়ে রয়েছে সেবাশ্রয় 2-এর ক্যাম্পের ভেতরে। টুইস্ট এখানেই শেষ নয়। এই একটি রিপোর্টেও সই নেই কোনো চিকিৎসকের। রিপোর্টের নিচে সইয়ের জায়গা ফাঁকা। বেশিরভাগেরই জানুয়ারি 2026-এর তারিখ, কিন্তু কোনোটারই নিচে কোনো স্বাক্ষর নেই চিকিৎসকের। কে এই রিপোর্টটা বানিয়েছেন তা জানার কোনো উপায় এই মুহূর্তে আর নেই। সেবাশ্রয় ক্যাম্পে প্রথম কথা হচ্ছে সরকারি সার্টিফিকেট কেন আসবে, সরকারি জেরক্স কেন আসবে? তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি এটা অ্যালাউ করেছেন কিনা। সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? ডায়মন্ড হসপিটাল থেকে এই কাগজগুলোকে পাঠানো হতো এবং যে সমস্ত লোকেরা আসতো তাদের নাম এবং ফলস রিপোর্ট দেখিয়ে নিচের তলাটা শুধুমাত্র ডায়মন্ড কলেজের ল্যাব টেকনিশিয়ানের সিগনেচার জন্য রেখে দেওয়া হতো কিনা। অর্থাৎ হসপিটাল থেকে ব্লাড কিটগুলো এবং বিভিন্ন যে ল্যাবের যে মেটেরিয়ালসগুলো সেগুলো বিক্রির কোনো চক্র আছে কিনা, এটাও তদন্তের আওতায় আনা প্রয়োজন। সেবাশ্রয় ক্যাম্পে দেখানোর পর রোগীদের বিভিন্ন মেডিকেল টেস্টের পরামর্শ দিতেন চিকিৎসকরা, কিন্তু বহু রোগীর অভিযোগ নমুনা দেওয়ার পর রিপোর্ট তারা হাতে পাননি। সরিষা নারায়ণতলার বাসিন্দা সাকিনা বিবি পেটে ব্যথা নিয়ে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সেবাশ্রয় ক্যাম্পে। তাকে ইউএসজি করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক, কিন্তু অভিযোগ সেই রিপোর্ট তিনি হাতে পাননি। এরপর উঠেই যায় ক্যাম্প। আমার কোনো কাজ হয়নি, ওষুধও ভালো দেয়নি, ওরা ছবি তুলে ছবির রিপোর্টও দেয়নি। আমি রিপোর্টটা না দিলে আমি এই ওষুধটা খাবো, চালবোটা কি করে? আবার ফলতার সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হেমাটোলজির রিপোর্ট। অর্থাৎ যে রোগীরা নমুনা দিয়েছিলেন তারা কেউই রিপোর্ট পাননি। এখানে পানুজা বিবির রিপোর্ট রয়েছে, সাবেরা খাতুনের রিপোর্ট রয়েছে, অনিমা চৌধুরীর রিপোর্ট রয়েছে, এখানে এস ঘোষ বলে একজনের রিপোর্ট, জহিরা বিবির রিপোর্ট। আরও অবাক করা বিষয় হলো রাজ্য সরকারি মেডিকেল কলেজে ছাপানো রিপোর্ট ফরম্যাটে নথিবদ্ধ রয়েছে সেবাশ্রয় ক্যাম্পে দেখানো রোগীদের তথ্য। একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যখন কোনো রোগীর রিপোর্ট তৈরি হয় সেই ল্যাবের, সেখানে অবশ্যই সেই রোগীটি কোন আউটডোরে দেখিয়েছেন অথবা কোন বিভাগে তিনি ভর্তি রয়েছেন সেই বিষয়টা উল্লেখ থাকে। এখানেও রয়েছে, যেহেতু সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে লেখা রয়েছে ওপিডি নেম স্ল্যাশ দিয়ে রয়েছে ওয়ার্ড নাম্বার, অর্থাৎ কোন ওয়ার্ড অথবা ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন অথবা কোন ওপিডিতে রোগীকে দেখানো হয়েছে। এখানে অদ্ভুতভাবে ওয়ার্ড নেমের পাশে লেখা রয়েছে সেবা, অর্থাৎ সেবাশ্রয়ের সংক্ষিপ্ত একটা শব্দ এখানে উল্লেখ করা হয়েছে। কোথাও আবার পড়ে থাকতে দেখা গেল এক্সরে প্লেট। সেবাশ্রয় 2 ক্যাম্পের ভেতরে কোনো রোগী বা রোগিনীর এইরকমই চেস্ট এক্সরের রিপোর্ট পড়ে রয়েছে। এটা তৈরি করা হয়েছিল এসএসকেএম হাসপাতাল থেকে, এটাও এসএসকেএম হাসপাতাল থেকে করা হয়েছিল। এটাও এক রোগীর, এটা এখানে তারিখ রয়েছে 2021 সালের 20 জুলাই। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে এই কাজ করতে বাধ্য কারা করেছিল? এক্ষেত্রে কি সরকারের থেকে অনুমতি নেওয়া হয়েছিল? যদি অনুমতি নিয়েই করা হয় তাহলে রিপোর্টে কেন চিকিৎসকের সই নেই? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।